দীপাঞ্জন দা, হঠাৎ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। আপনি কি মনে করেন হঠাৎ করে এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কি কারণ হতে পারে? দেখুন, রাজ্যপাল পদত্যাগ করেছেন, কেন করেছেন সেটা দুজন ব্যক্তি, তিনজন ব্যক্তি সব থেকে ভালো বলতে পারবেন। রাজ্যপাল নিজে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং ভারতের রাষ্ট্রপতি। হুম। না, ব্যাপারটা হচ্ছে পদত্যাগ উনি অনেক কারণে করতে পারেন। ওনার শারীরিক অবস্থা শুনছিলাম মাঝখানে খুব ভালো নয়, বা হোয়াট এভার। আমি মনে করি ইটস এ রুটিন, পদত্যাগ করেছেন, ইটস এ রুটিন। কারণ রাজ্যপালের পদটা তো আর পার্মানেন্ট পদ নয়, তিনি পদত্যাগ করতেই পারেন। এটাকে নিয়ে আমার মনে হয় না কোনো রকম রাজনীতি বা জল্পনা কল্পনার কোনো অবকাশ রয়েছে। হুম। রাজ্যপালের এই পদত্যাগ কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সত্যি বড় কোনো ইঙ্গিত দিচ্ছে, নাকি আপনি সেরকম কোনো ইঙ্গিত পাচ্ছেন না? না না, মানে পশ্চিমবঙ্গ রাজনীতি আসন্ন বিধানসভার প্রাক্কালে যেরকম অবস্থা চলছে, এসআইআর নিয়ে, অনুপ্রবেশ নিয়ে শাসক দল যেরকম ভাবে জল ঘোলা করার চেষ্টা করছে, হুম। সেটা সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে, পশ্চিমবঙ্গের প্রত্যেক কোটি মানুষ দেখতে পাচ্ছেন। কিন্তু রাজ্যপালের পদত্যাগের সঙ্গে এটাকে মিলিয়ে একটা কিছু সিদ্ধান্তে আসা, আমার মনে হয় ইটস টু আর্লি টু কমেন্ট, ইটস রিয়েলি প্রিম্যাচিওর। দেখতে হবে যে কেন, কি ব্যাপার। তবে আই থিঙ্ক একটু, আমার তো মনে হয় যে ইটস রুটিন হুম। রুটিন ব্যাপার। হয়তো উনি শারীরিকভাবে অসুস্থ বা মানসিকভাবে কোনো চাপে রয়েছেন, সেই জন্য হোয়াট এভার, সেটা তো উনিই বলতে পারবেন। আমি তো আগেই বললাম, এই যে হুম। এটা নিয়ে কোনো কমেন্ট করা ঠিক হবে না। হুম। রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে কিন্তু ক্রমাগত একটা সংঘাত চলছিল। তা আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্তের সঙ্গে তার কোনো যোগসাজশ থাকতে পারে? না, আপনি বলুন তো, যে এই যে সরকার, এই সরকারের সঙ্গে যারা যারা এসেছেন, তাদের কার সঙ্গে সম্পর্কটা ভালো ছিল? হুম। কারণ রাজ্যপাল কিন্তু রাষ্ট্রপতির প্রতিনিধি, এবং ওনার মূলত প্রাথমিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যাতে সংবিধান এর অনুসারে চলে, এবং রাজ্য যেন সংবিধান মেনে সংবিধান অনুসারে চলে। এখানে যাতে আইনের শাসন আহ এখানে যেন প্রয়োগ হয় সঠিকভাবে। হুম। আর সেটা যখন আমরা দেখছি গত 15 বছর ধরে, কোনোভাবেই শাসক দল এবং বাংলার মুখ্যমন্ত্রী, দুর্ভাগ্যজনকভাবে হলেও, সংবিধানের শপথ নিয়ে উনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, কিন্তু উনি সংবিধানকে পরোয়া করেন না। এবং সেটা যখন হবে, তখন পশ্চিমবঙ্গের, যেটাকে আমরা বলি কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন, রাষ্ট্রপতির প্রতিনিধি, রাজ্যপালের সঙ্গে সংঘাতটা অনিবার্য। হুম। যে কোনো মানুষ কিন্তু, সে যদি তার দায়িত্বের মধ্যে থাকে, সে সংবিধানের যেখানে লঙ্ঘন হচ্ছে সেখানে উনি প্রতিবাদ করবেন, এবং তাতে সংঘাত যদি হওয়ার, সেই সংঘাতটা অনিবার্য। সেটা হয়েছে। হুম। এই পদত্যাগ কি রাজ্য এবং কেন্দ্র সরকারের উপর কোনো প্রভাব ফেলবে? সেই সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে এতে? না, আমার মনে হয় না কোনোভাবেই কেন্দ্র রাজ্য সম্পর্কের মধ্যে এটার কোনো প্রভাব পড়বে। কারণ আমি আবার বললাম যে এটা একটা রুটিন ওয়ার্ক। রাজ্যপাল সে কেউই হন, হুম। তিনি আজ আছেন, কাল থাকবেন না। হুম। কারণ এটা তো সেরকম ভাবে সিলেক্টেড নয়। হুম। আমাদের গণতন্ত্র বা গণতন্ত্র রক্ষা করার যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে রাজ্যপালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ আমি যেটা বললাম, যে উনি কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন অন বিহাফ অফ প্রেসিডেন্ট ফর এনি স্টেট, হুম। সেই জায়গাতে একটা ভূমিকা থাকে। হুম। কিন্তু ওনার পদত্যাগের সঙ্গে কেন্দ্র রাজ্য সংঘাতের আমি তো কোনো দেখতে পাচ্ছি না। কারণ কেন্দ্রীয় সরকার সঠিকভাবে, যেরকম ভাবে তাদের যে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব সংবিধান অনুসারে রাজ্যগুলোর সঙ্গে, রাজ্যগুলোর মঙ্গলের জন্য, উন্নতির জন্য, আইন শৃঙ্খলা বা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার 100% করছেন, আমরা দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তার কোনো রকম রেসপন্স পাচ্ছি না। তো সংঘাত বলে কিছু বলবো না, এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের নির্বাচন আসন্ন, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে সবই, তারা সিদ্ধান্ত নেবে যে কেন্দ্র রাজ্য এমন একটা সরকার হোক রাজ্যে, যারা কেন্দ্রের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমরা বিভিন্ন রাজ্যগুলো দেখছি, ইনক্লুডিং উড়িষ্যা, বিহার, আমরা দেখতে পাচ্ছি কোরকম ভাবে তারা প্রোগ্রেসে, ডেভেলপমেন্টের রাস্তায় যাচ্ছে। আর পশ্চিমবঙ্গ চিরকাল উল্টো রাস্তায় হেঁটেছে, এখনো আবার হাঁটছে। এবং মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখছেন যে বর্তমান পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি কিছু রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়ে পদত্যাগ করেন, তাহলে আমি অবাক হব না। কিন্তু বিষয়টা যথেষ্টই উদ্বেগজনক। তিনি গভীরভাবে হতবাক এবং উদ্বিগ্ন। এবং একই সঙ্গে তিনি এটাও বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন যে শ্রী আর এন রবি তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে আসছেন, তাকে নিযুক্ত করা হয়েছে, কিন্তু এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুযায়ী আমার সঙ্গে কোনো পরামর্শ করেন
করেননি, যা এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে আঘাত করে। কিছু বলবেন এ বিষয়ে? হ্যাঁ, দেখুন, মানে আমার মনে হয় স্বাধীনোত্তর ভারতবর্ষে শ্রেষ্ঠতম সংবিধান বিশেষজ্ঞর নাম হচ্ছে শ্রীমতী মমতা ব্যানার্জি। এখন আমি জানি না এটা যদি আমাদের সংবিধান কমিটি, আমাদের ভারতরত্ন বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান কমিটি তৈরি হয়েছিল, যারা সংবিধান বানিয়েছিলেন, সেই সংবিধানের অংশ নয়, এটা কিন্তু ওনার নিজস্ব সংবিধান। এবং সেই ওনার সংবিধানে একটা পরিষ্কার কথা লেখা আছে, মাই ওয়ে অর হাইওয়ে। আমার কথা মানলে সেটা সংবিধান, আমার কথা না মানলে সেটা সংবিধান নয়। তো এইটা তো কথা, উনি যদি সংবিধানের বই খুলে কোনো একটা লাইন দেখাতে পারেন যেখানে লেখা রয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথমত রাজ্যপাল নিয়োগ করেন রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করেন না, উনি রেকমেন্ড করতে পারেন কয়েকগুলো নাম, কিন্তু কোথাও সংবিধানে লেখা আছে যে রাজ্যপাল নিয়োগ করার সময় তিনি কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শ নেবেন? এটা যদি আমাকে দেখিয়ে দাও, তোমার পরবর্তী প্রোগ্রামে আমি মুখ্যমন্ত্রীর কাছে, মমতা ব্যানার্জির কাছে ক্ষমা চেয়ে নেব। এখানে কোনো জায়গা নেই। দ্বিতীয়টা তোমার পার্ট রয়েছে কোশ্চেনে, তুমি যার নাম বলছো আর.এন. রবি স্যার, আমার নিজস্ব এজেন্সি জীবনে কাজ করার সময় আমরা ওনার সংস্পর্শে এসেছি, এবং উনি 1976 ব্যাচের আইপিএস, সুতরাং বোঝাই যাচ্ছে কতটা অভিজ্ঞ। এবং কতগুলো বহু মানুষ জানেন না যে উনি কিন্তু মানে রাজ্যপাল হওয়ার আগেও, তামিলনাড়ু রাজ্যপাল হওয়ার আগেও উনি অজিত ডোভাল স্যারের সঙ্গে ওনার ডেপুটি সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। এবং আর.এন. রবি স্যারের দক্ষতা, অভিজ্ঞতা ভাবাই যায় না। মানে সম্ভবত অজিত ডোভাল স্যারের পর ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে উনি কিন্তু সব থেকে উপরে রয়েছেন অজিত ডোভাল স্যারের পর। এইরকম লোক, কারণ উনি প্রায় 2 দশকের ওপর ইন্টেলিজেন্সে কাজ করেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন, জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির হেড ছিলেন, এবং উনি নাগাল্যান্ডের যে পিস ট্রিটি হয়েছিল উত্তর ভারতের ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারে উনি একজন এক্সপার্ট, ইন্টারনাল সিকিউরিটি এক্সপার্ট। ইন্টারনাল সিকিউরিটির যে ডিস্টারবেন্সেস গুলো হয় সেগুলো সম্পর্কে সম্যক ধারণা রয়েছে, এবং সেগুলোকে কিভাবে কাউন্টার করতে হবে ওনার থেকে ভালো বা দক্ষ অফিসার কিন্তু এখন পাওয়া যাবে না। নাও এই জায়গাতে উনি আসছেন, মানে আমি অন্তত একটা জিনিসে ধন্যবাদ দিতে চাই ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং অবভিয়াসলি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে, যে পশ্চিমবঙ্গ এখন, যেটা আমরা বারবার বলছি, আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছে, আমরা বারুদের স্তূপে বসে আছি। দেখো, নির্বাচন আসবে যাবে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা আসবে যাবে, রাজনীতি হতে থাকবে, তৃণমূল আসবে জিতবে, কখনো বিজেপি জিতবে হারবে, ওগুলো ছেড়ে দাও। সবার উপরে দেশ আর দেশের রাষ্ট্রীয় সুরক্ষা, সেই রাষ্ট্রীয় সুরক্ষা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ভাবে কম্প্রোমাইজড হয়েছে। গত বাম আমলে 34 বছরে হয়েছে, এখন এটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে গত 15 বছরে। রাষ্ট্রীয় সুরক্ষা পশ্চিমবঙ্গে বিপর্যস্ত। যদি পশ্চিমবঙ্গ গাজার রূপ ধারণ করে, এখানে যদি হিজবুল্লাহ হামাসদের মতো লোকজন আনাগোনা দাপাদাপি দেখতে পাও, আমি অবাক হব না। আমি এটা বারবার করে গত 5 বছর ধরে বলে আসছি। এইরকম সিচুয়েশন নির্বাচনের আগে যেরকম ভয়ঙ্কর হতে চলেছে, আইন শৃঙ্খলা, এসআইআর নিয়ে লোক খাপানো, মুর্শিদাবাদ, ধুলিয়ান সব জায়গায় দেখেছি, বাংলাদেশে দেখেছি। বাংলাদেশ ভারত বর্ডার অনুযায়ী পুরোপুরি জামাতদের যে মানে বেড়ে ওঠা, সেটা আমরা দেখেছি। সেই জায়গাতে রবি স্যারের মতো লোক যদি রাজ্যপালের দায়িত্ব নেন, আমি একজন বিজেপি অত্যন্ত সাধারণ বিজেপি কর্মী হিসাবে নয়, ভারতের নাগরিক হিসাবেও নয়, আমি রাষ্ট্রীয় সুরক্ষার অত্যন্ত নগণ্য একটা পার্ট হিসাবে, আমি এই দেশের জন্য যে কাজ করেছি 2-3 দশক, সেই হিসাবে আমি বলি, আমি অন্তত নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলতে পারবো, আমি শান্তিতে ঘুমাতে পারবো, যে আমি জানি পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সুরক্ষার দায়িত্ব কিন্তু একজন সঠিক মানুষের কাছে পৌঁছেছে। এবং এই তার যা আপনি ডেসক্রিপশন দিলেন, তাতে আপনি তাকে যথেষ্ট ভালো করে চেনেন। এবং এর সঙ্গে এটাও কিন্তু একটা ফ্যাক্ট যে তিনি তামিলনাড়ুতেও কিন্তু
এই মুহূর্তে রাজ্যপালের দায়িত্বে রয়েছেন। তো তার সঙ্গে সঙ্গে তিনি আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন রাজ্যপালের দায়িত্ব সামলাবেন। তো পশ্চিমবঙ্গে নির্বাচনের ঠিক আগে প্রাক্তন আইপিএস অফিসারকে অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার বিষয়টি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে রাজ্য রাজনীতিতে। হ্যাঁ, দেখো, আমি যেটা একটু আগে আমি তো বললাম, আমি এক্সপ্লেন করলাম, রাজনীতি, রাজ্য রাজনীতি, নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া, এগুলো চলতে থাকে। দিজ আর অল পার্ট অফ আওয়ার ডেমোক্রেসি। হুম, কিন্তু সবার থেকে উপর হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি। হুম, সেই সার্বিক অবস্থা, এদিকে ইরান আর যে আমেরিকা ইসরায়েলের যে পরিস্থিতি, তার ভিত্তিতে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ইরানের সমর্থনে মিছিল বেরিয়ে গেছে। হুম, হুম, খমেনি কেন মারা গেল তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে হুম, নোবডি এলস, সোনিয়া গান্ধী। হুম, তো এই যে ভারত বিরোধী শক্তিগুলো যারা মাথাচাড়া দিচ্ছে, অলরেডি বাংলাদেশের সিচুয়েশন আমরা জানি। ভারত বাংলাদেশ পুরো সীমান্ত জুড়ে অধিকাংশ সাংসদ হয়েছে জামাতে ইসলামের, এই জামাতিদের রমরমা। পশ্চিমবঙ্গে আমরা দেখছি একটার পর একটা উগ্র মৌলবাদী সংস্থাগুলো মাথাচাড়া দিচ্ছে। বাবরি মসজিদ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের সরাসরি মদতে। হুম, এই যে ওভারঅল অ্যাসপেক্ট, হুম, লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, অনুপ্রবেশকারী, অবৈধ ভোটার, এই যে পার্সপেক্টিভটা, হুম, এটা অত্যন্ত ভালনারেবল। হুম, এই সময় আমার মনে হয় ভারতবর্ষে আর.এন. রবি স্যারের থেকে হুম, ভালো কেউ হবে না পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সুরক্ষা পার্সপেক্টিভ দেখার জন্য, আইন শৃঙ্খলা দেখার জন্য। হুম। 60 লাখ ভোটার বাদ রেখে ভোট নয় এমন দাবি করছেন অধীর, এবং বিরোধীদের দাবি মেনে নিক কমিশন। বাংলায় ভোট পিছিয়ে গেলে রাষ্ট্রপতি শাসন হবে এরকমই কিন্তু মনে করা হচ্ছে। লোকভবনে কেন্দ্রীয় নিরাপত্তায় গণনা হবে কি কি মনে হয়? না, আমার মনে হয় না, আমি জানি না, কারণ আহ, আমাদের দৃঢ় বিশ্বাস যে এসআইআর যথাসময়ে ঠিক হবে, যেরকম পরিকল্পনা রয়েছে, ভোটও ঠিক যথাসময়ে হবে। হুম, কারণ 7ই মের মধ্যে তো মন্ত্রিসভার প্রথম বৈঠকটা করতেই হবে। তো আমার মনে হয় না বাকি অধীর বাবু, সেলিম বাবু বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা আতঙ্কিত, এবং আতঙ্কের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, ও তাতে কিছু আসে যায় না। একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জন দা, যে ধর্ণা দেওয়ার অভ্যাস কি ফেরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ তিনি এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে দাঁড়িয়ে তিনি এখন ধর্ণা দিতে শুরু করবেন 6 তারিখ থেকে। বিরোধী হওয়ার ভয় কি তার মধ্যে ঢুকছে? কারণ বিরোধী নেত্রী হিসেবে তার ধর্ণা দেওয়ার যে অভ্যাস সেটা কিন্তু সর্বজন বিদিত। দেখো, ধর্ণা, তো তুমি যদি একটু ওই বাক্যটাকে একটু ব্যবচ্ছেদ করো, তাহলে দেখবে কিন্তু একটা আবেদনও হয়, ধর্ণা মানে হুম, আমাকে ধরে তোল। ব্যাপারটা হচ্ছে, আমরা বাংলায় বলি যে, এটা খুব ইন্টারেস্টিং কথা আছে, হুম, যে তুলে ধরা এবং ধরে তোলা। হুম, মানে উনি, মমতা ব্যানার্জি, সিঙ্গুর, নন্দীগ্রাম, সেই চম্পলা সর্দার, ফেলানি বসাক ইত্যাদি, বেদী ভবন ইত্যাদি নিয়ে উনি যখনই সুযোগ পেতেন, সময় পেতেন, উনি ধর্নায় বসে যেতেন। হুম, হুম, আর সেই ধর্নায় বসার উদ্দেশ্য হতো যে পশ্চিমবঙ্গ নয়, ভারতবাসীর মধ্যে ওনার নিজের ভাবমূর্তিকে তুলে ধরা, যে আমি তো অবিসংবাদী একজন হুম, বিরোধী নেত্রী, হুম, হুম, মানুষের জন্য, জনগণের জন্য আমি কাজ করছি, মানব অধিকার ইত্যাদি ইত্যাদির জন্য কাজ করছি। তো উনি নিজেকে তুলে ধরতেন, ধরার চেষ্টা করতেন। হুম, এখন উল্টো হয়ে গেছে, এখন যেটা হচ্ছে সেটাকে বলে ধরে তোলা। আগে ছিল তুলে ধরা, এখন হচ্ছে ধরে তোলা। হুম, উনি ডুবে গেছেন হুম, পঙ্কে, হুম, ওনাকে এখন ধরে তুলতে হবে। হুম। এখন কাকে কাকে আবেদন করবেন তুলে ধরার জন্য, সেটা হচ্ছে যে ধর না, আমাকে ধর, আমি এবার উঠি, আমি পঙ্ক থেকে বেরোতে পারছি না। উনি জানেন উনি পাকের মধ্যে ডুবে যাচ্ছেন, খুব বেশি দিন নেই, পুরোপুরি ডুবে যাবেন।